সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 8 নিয়ে, অর্থাৎ বৃত্ত নিয়ে। তো আমাদের অলরেডি 8.3 পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা 8.4 নিয়ে আলোচনা শুরু করব। তো 8.4টা বেসিক্যালি হচ্ছে বৃত্তের স্পর্শক সম্পর্কিত স্পর্শক সম্পর্কিত যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রধান আলোচনার বিষয়। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের হচ্ছে বৃত্তের ছেদক বা স্পর্শক জিনিসটা আসলে কি, সেকেন্ড বা ট্যানজেন্ট অফ এ সার্কেল আসলে কি বোঝায় সেগুলো আমরা একটু দেখতে চাই, এবং হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের একটা বৃত্তে আমরা কি কি ধরনের স্পর্শক আঁকতে পারি সেগুলো হচ্ছে আমরা একটু দেখতে চাই। তো ফার্স্ট অফ অল এখানে যেটা বলা হয়েছে যে সমতলে যদি একটি বৃত্ত থাকে এবং এটি সরলরেখা যদি থাকে এবং তাদের পারস্পরিক অবস্থান যদি বিবেচনা করি, তাহলে নিচের তিনটা সম্ভাবনা বা তিনটা কেস হতে পারে। এক নম্বর হচ্ছে প্রথম যে সম্ভাবনাটা বা প্রথম যে কেসটা রয়েছে সেটা হচ্ছে বৃত্ত এবং সরলরেখার মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। যেমন দেখতে পাচ্ছ ডান দিকে একটা সার্কেল এবং বাম দিকে একটা সরলরেখা পিকিউ দেখানো হয়েছে। এই দুইটা সরলরেখার মধ্যে এই দুইটা চিত্রের মধ্যে একটা সরলরেখা এবং একটা বৃত্ত, এই দুইটার মধ্যে কিন্তু কোনো সাধারণ পয়েন্ট নেই। দুই নম্বর কেস যেটা হতে পারে যে সরলরেখাটি বৃত্তকে দুইটি বিন্দুতে ছেদ করেছে। সে ফর এক্সাম্পল এই এক্সাম্পলটা, যেখানে একটা বৃত্ত রয়েছে এবং সেই বৃত্তকে একটা নির্দিষ্ট সরলরেখা পিকিউ দুটি পয়েন্টে ছেদ করেছে, একটা হচ্ছে এই পয়েন্ট এবং আরেকটা হচ্ছে এই পয়েন্ট, এই দুটা পয়েন্টে ছেদ করেছে। তো এটা গেল সেকেন্ড কন্ডিশন। আর থার্ড যে কন্ডিশনটা বা কেসটা হতে পারে সেটা হচ্ছে সরলরেখাটি বৃত্তকে একটি বিন্দুতে স্পর্শ করেছে। যেমন এরকম একটা জিনিস হতে পারে যেটা একটা সার্কেল, এই সার্কেলের নির্দিষ্ট একটা পয়েন্টে পি এবং কিউ রেখা নির্দিষ্ট একটা পয়েন্টে ছেদ করেছে বা স্পর্শ করেছে। তাহলে যদি দুটি যদি একটি রেখা এবং হচ্ছে একটি বৃত্তর মাঝখানে কেবলমাত্র একটি সাধারণ বিন্দু থাকে, তাহলে তাকে বলা হবে ওই বৃত্তের স্পর্শ। যেমন এখানে দেখি আমাদের এই বৃত্ত এবং এই সরলরেখার ভিতরে কোনো ধরনের সাধারণ স্পর্শক নাই, সাধারণ পয়েন্ট নাই, সো এই জন্য এটা কোনো ধরনের স্পর্শক হবে না। আবার যদি আমরা এই সরলরেখা এবং এই বৃত্তের কথা যদি চিন্তা করি, তাহলে এখানে সাধারণ বিন্দু কয়টা? সাধারণ বিন্দু হচ্ছে দুইটা, একটা এবং দুইটা। তো সাধারণ বিন্দু এখানে একের বেশি হয়ে গিয়েছে। বাট যদি আমরা 3 নাম্বার কন্ডিশন চিন্তা করি, তাহলে এখানে বৃত্ত এবং এই সরলরেখার ভিতরে সাধারণ বিন্দু রয়েছে একটাই। সো আমি এই জন্যই বললাম যে কোন একটা বৃত্তের সাথে কোন একটা সরলরেখার সম্পর্ক, অবস্থানের সম্পর্ক যদি এরকম হয় যে দুটির মধ্যে কেবলমাত্র একটি সাধারণ বিন্দু থাকবে, তাহলে সেই সরলরেখাটিকে ওই বৃত্তটির একটি স্পর্শক বলা হয়। তো আশা করি স্পর্শক কাকে বলে বা কেন স্পর্শক বলা হয় সেটা আমরা বুঝতে পারছি। এবার আমরা একটু দেখবো যে সাধারণ স্পর্শক বা কমন ট্যানজেন্ট কি জিনিস বা কিভাবে হতে পারে। তো এখানে যেটা বলা হয়েছে যে দুটি বৃত্তের কোনো সাধারণ স্পর্শকের স্পর্শবিন্দু দুইটি ভিন্ন হলে স্পর্শকটিকে সরল সাধারণ স্পর্শক বলা হয় যদি বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পার্শ্ব থাকে। তার মানে এখানে সাধারণ স্পর্শক আসলে ব্যাপারটা কি, সাধারণ স্পর্শক হচ্ছে একটা মাত্র স্পর্শক, সেটা যদি দুটি বৃত্তের জন্যই স্পর্শক হয় তাহলে সেক্ষেত্রে সেই স্পর্শকটাকে বলা হবে হচ্ছে সাধারণ স্পর্শক। সে ফর এক্সাম্পল যদি এখানে আমি যদি একটা চিত্র দেখাই, তাহলে সেক্ষেত্রে মনে করলাম এখানে একটা বৃত্ত আছে। তো ঠিক তেমনি ভাবে হচ্ছে আমাদের হচ্ছে এখানে আলটিমেটলি কোন একটা রেখাকে টাচ টাচ করে যদি আমি আঁকি, তাহলে সেক্ষেত্রে সে ফর এক্সাম্পল এখানে একটা টাচ করে একটা রেখা আঁকলাম বা স্পর্শক আঁকলাম, সেই স্পর্শকটাকে আবার হচ্ছে আরেকটা বৃত্ত একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করছে। তাহলে এই যে পয়েন্টটা এবং এই যে পয়েন্টটা, এই দুইটা যেহেতু একটা নির্দিষ্ট পয়েন্টের নির্দিষ্ট সরলরেখা বরাবর হচ্ছে আমরা ডিফাইন করেছি, সো এই জন্য আমরা এই স্পর্শকটাকে বলবো হচ্ছে সাধারণ স্পর্শক। সো এক্ষেত্রে যেটা হতে পারে যে সরল সাধারণ স্পর্শক বলা হবে যদি বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পাশে থাকে, এবং তির্যক সাধারণ স্পর্শক বলা হবে যদি বৃত্ত দুইটির কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পাশে থাকে। যেমন ধরো এই চিত্রের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই চিত্রের ক্ষেত্রে এই যে এই বৃত্তটার জন্য কেন্দ্র হচ্ছে এই জায়গাটায়, তারপরে বি বৃত্তের জন্য কেন্দ্রটা হচ্ছে এই জায়গাটায়। তার মানে একটা নির্দিষ্ট সরলরেখার একই পাশে দুইটা বৃত্তের কেন্দ্র অবস্থান করতেছে। আবার একটু খেয়াল করি, এই এবি সরলরেখাটা যেমন প্রথম বৃত্তের স্পর্শক, ঠিক তেমনি এবি সরলরেখাটা দ্বিতীয় বৃত্তের স্পর্শক। তাহলে এই স্পর্শকটাকে বলা হবে সাধারণ স্পর্শক। কিন্তু এই সাধারণ স্পর্শকটা কি সরল সাধারণ স্পর্শক নাকি তির্যক সাধারণ স্পর্শক, এটা কিন্তু আমরা জানি না। এটা জানার জন্য যে উপায়টা সেটা হচ্ছে এই নির্দিষ্ট সরলরেখার যদি একই পাশে বৃত্ত দুটার কেন্দ্র হয়, যেমন ধরো এটার কেন্দ্র যদি উপরের দিকে, এই বৃত্তটার কেন্দ্র কিন্তু সরলরেখার উপরের দিকে, সেই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে সরল সাধারণ স্পর্শক। বাট যদি আমরা এই চিত্রটার কথা যদি চিন্তা করি, আমাদের দুইটা বৃত্তের মধ্যে এইটাই হচ্ছে নির্দিষ্ট একটা সরলরেখা একটা স্পর্শক হিসাবে কাজ করছে, তাই আমি বলবো এই নির্দিষ্ট সরলরেখাটাকে এই দুইটা বৃত্তের জন্য সাধারণ স্পর্শক। কিন্তু এই যে বৃত্তটা, সেই বৃত্তের যে কেন্দ্রটা সেটা হচ্ছে এই স্পর্শকের উপরের দিকে, আর এই বৃত্তের জন্য কেন্দ্রটা এই স্পর্শকের জন্য নিচের দিকে। সো যেহেতু দুইটা কেন্দ্র দুই পাশে রয়েছে স্পর্শকটা, সো এই জন্য এটাকে বলা হবে হচ্ছে কি, এটাকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শক। যদি আমরা অন্য একটা কেস চিন্তা করি, যেমন এখানে আলটিমেটলি দেখতে পাচ্ছি ছোট বৃত্তটা এবং বড় বৃত্তটা দুটার জন্যই আলটিমেটলি একটা নির্দিষ্ট সরলরেখা হচ্ছে স্পর্শক হিসেবে কাজ করতেছে। তো এই স্পর্শকটার বাম দিকে ছোট বৃত্তটার কেন্দ্র আছে, আবার এই স্পর্শকটার বাম দিকে
বড় বৃত্তটারও কেন্দ্র রয়েছে। সেই জন্য আমরা বলবো যে এটা হচ্ছে কি সরল সাধারণ স্পর্শক, কারণ স্পর্শকের একই দিকে দুটো বৃত্তের কেন্দ্র অবস্থান করছে। বাট এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা নির্দিষ্ট সরলরেখার বাম দিকে একটা বৃত্তের কেন্দ্র এবং ডান দিকে একটা বৃত্তের কেন্দ্র, সেই জন্য এটাকে বলবো কি তির্যক সাধারণ স্পর্শক। কারণ কি, কারণ হচ্ছে এই সরলরেখার দুই পাশে দুইটা আলাদা আলাদা বৃত্তের কেন্দ্র অবস্থান করছে। সো আমরা আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছি। তো এবার চলো আমরা উপপাদ্যে চলে যাচ্ছি। তো প্রথম যে উপপাদ্যটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব। কি বলা হলো, বৃত্তের যে কোনো বিন্দুতে, যেমন দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত রয়েছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সেই বৃত্তের একটা নির্দিষ্ট পয়েন্ট যদি পি হয়, সেই পয়েন্টে যদি একটা স্পর্শক আঁকি, আমরা পিটিএস একটা স্পর্শক আঁকি, তাহলে প্রমাণ করতে হবে যে এই পিটি স্পর্শকটা স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ দ্যাট ইজ ওপি এর উপরে লম্ব, বা এই ওপি রেখাটা পিটি এর উপরে লম্ব, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো জিনিসটা এখানে লিখলাম আমরা যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপরস্থ একটা বিন্দু পি, সেই বিন্দুতে পিটি একটা স্পর্শক। তো এবার এই ওপি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে প্রমাণ করতে হবে যে পিটিটা ওপি এর উপরে লম্ব। সেখানে অঙ্কন দেশে একটাই কেবলমাত্র যে পিটি এর উপরে একটা নির্দিষ্ট পয়েন্ট কিউ নিলাম এবং ও আর কিউ যোগ করে দিলাম আমরা। সো আমরা প্রমাণের দিকে যাব। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে এটা প্রমাণটা আসলে কিছুই না, খুবই সহজ একটা প্রমাণ, বা একটা এক কথায় হচ্ছে উত্তর করার মতো একটা প্রমাণ। সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট যদি থাকে, সে ফর এক্সাম্পল একটা নির্দিষ্ট পয়েন্ট যদি এখানে আমরা নিই, এটা একটা নির্দিষ্ট পয়েন্ট, এবং এখানে যদি একটা নির্দিষ্ট সরলরেখা থাকে, এখন তোমাকে যদি বলা হয় যে এই সরলরেখা থেকে এই নির্দিষ্ট পয়েন্টের দূরত্ব কত, তাহলে তুমি বলতে পারো যে সরলরেখা থেকে দূরত্ব এইটাও হতে পারে, সরলরেখা থেকে দূরত্ব এইটাও হতে পারে, সরলরেখা থেকে দূরত্ব এইটাও হতে পারে। আমি তিনটা আলাদা আলাদা পজিশন দেখাচ্ছি, এই জায়গা দেখাচ্ছি, এই জায়গাটা দেখাচ্ছি এবং এটা দেখাচ্ছি। এটা মনে করলাম পি পয়েন্ট, এটা মনে করলাম হচ্ছে গিয়ে এবি সরলরেখা, আর এটা হচ্ছে মনে করলাম সি পয়েন্ট। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের এই পি পয়েন্টটা থেকে এই এবি সরলরেখার যে দূরত্বটা, সেটা বিভিন্ন পয়েন্টের জন্য বিভিন্ন রকম। কিন্তু তোমাকে যদি বলা হয় যে পি পয়েন্ট থেকে এবি এর উপরে সর্বনিম্ন দূরত্ব কত, এবি এর সর্বনিম্ন দূরত্ব কত, তাহলে তোমাকে যেটা করতে হবে পি পয়েন্ট থেকে এই এবি রেখার উপর একটা ট্যানজেন্ট বা লম্ব আঁকতে হবে। সেই লম্বটা যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টটার থেকে ওই পয়েন্টটার দূরত্বই হবে সর্বনিম্ন দূরত্ব। অথবা আমরা এভাবেও বলতে পারি যে যদি তোমার কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা সরল রেখার সর্বনিম্ন দূরত্ব যে পয়েন্ট, যে রেখাটা হবে সর্বনিম্ন দূরত্ব নির্দেশক রেখা, সেই রেখাটাই হচ্ছে ওই রেখার উপরে লম্ব নির্দেশ করবে। দুটোই আমরা বলতে পারি। তাহলে যদি আমরা একটু খেয়াল করি এখানে যে এই পি পয়েন্ট ব্যতীত আমরা যদি ডান দিকে যে সকল পয়েন্ট পাচ্ছি, সে ফর এক্সাম্পল কিউ পয়েন্টটা, এখানে যেগুলো পয়েন্ট আছে সবগুলো থেকে একটা সাধারণ পয়েন্ট আমরা কিউ নিলাম। তো সবসময় দেখবা যে এই ও এবং কিউ যদি যোগ করে দাও, তাহলে সেক্ষেত্রে এই ও কিউ এর দূরত্বটা অলওয়েজ পি ওপি এর থেকে বড় থাকে। আবার যদি আমি এদিকেও কোনো একটা পয়েন্ট নেই, তাহলে এদিকে যদি আমরা ও আর যোগ করে দিই, তাহলেও দেখবা এই ও আর থেকে অলওয়েজ হচ্ছে ওপিটা ছোট থাকে, বা ও আরটা অলওয়েজ হচ্ছে ওপি এর থেকে বড় থাকে। সেই জন্য এখানে যেটা লেখা হলো যে যেহেতু বৃত্তের পি বিন্দুতে পিটি একটা স্পর্শক, সুতরাং ওই পি বিন্দু ব্যতীত পিটি এর উপর উপরস্থ অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে অবস্থান করবে। সুতরাং কিউ বিন্দুটা আমাদের বৃত্তের বাইরে অবস্থান করবে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ও কিউটা বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়, তাহলে আমরা বলতে পারি ও কিউ ইজ গ্রেটার দেন ওপি। এবং এইটা শুধুমাত্র যে এই কিউ বিন্দুর জন্য প্রযোজ্য ব্যাপারটা তা না, এই পি পয়েন্ট বাদে ডান দিকে যে সকল পয়েন্ট এবং বাম দিকে যে সকল পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টকে যদি আমি কেন্দ্রের সাথে যোগ করি, তাহলে যে দূরত্বটা পাবো সেটা অলওয়েজ তোমার ব্যাসার্ধ থেকে বড় হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র সর্বনিম্ন ডিস্টেন্সটা হচ্ছে ওপি দ্বারা নির্দেশ করা হচ্ছে। এই জন্য এখানে বলা হলো যে কেন্দ্র ও থেকে পিটি স্পর্শকের উপরে ওপি হচ্ছে সর্বনিম্ন ক্ষুদ্রতম দূরত্ব। তো এই জন্য আমরা এটাকে বলবো যে ওপিটা হচ্ছে এই পিটি এর উপরে লম্ব। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। জাস্ট একটা কনসেপ্ট ইউজ করি আমরা এটাকে করতে পারি। এবার যদি তোমাকে বলা হয় যে এখান থেকে আমরা কি কি উপসিদ্ধান্তে বা অনুসিদ্ধান্তে পরিণত হতে পারি, তো এখানে অনুসিদ্ধান্ত যেটা হচ্ছে প্রথমত সেটা হচ্ছে যে বৃত্তের কোনো একটা বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায়। এটার কারণ কি, কারণ দেখো আমরা এই নির্দিষ্ট পয়েন্টে ওপি রেখার সাথে কেবলমাত্র একটাই কি আঁকতে পারবো, কেবলমাত্র একটাই ট্যানজেন্ট রাখতে পারবো। এখানে কিন্তু অনেকগুলো ট্যানজেন্ট আঁকা যাবে না ওপি রেখার সাথে, কেবলমাত্র একটা ট্যানজেন্টই আঁকা পসিবল। সেই জন্য একটা ট্যানজেন্ট আঁকা পসিবল, তাই আলটিমেটলি আমরা একটা মাত্রই হচ্ছে স্পর্শক পাবো। পরে যেটা পাচ্ছি আমরা অনুসিদ্ধান্ত হিসেবে সেটা হচ্ছে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। যেটা বলা হলো, ধরলাম আমরা পিটি একটা স্পর্শক, তো পিটি স্পর্শকটার স্পর্শ বিন্দু হচ্ছে পি, এই পি বিন্দুতে অঙ্কিত লম্বটা অবশ্যই কেন্দ্রগামী। এটা আলটিমেটলি আমাদেরকে একটা অনুসিদ্ধান্ত দেয়। পরের জন্য অনুসিদ্ধান্তটা 10, সেটা হচ্ছে যে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়। অর্থাৎ এটা বলা হলো ব্যাপারটা এরকম যে তোমাকে যদি একটা বৃত্ত দেওয়া হয় এরকম ভাবে,
এবং সেই পয়েন্টটা যদি সেই বৃত্তটার কেন্দ্র যদি তোমার ও হয়, তাহলে যে কোনো একটা পয়েন্ট যদি তুমি এখানে চুজ করো যেটা হচ্ছে পি পয়েন্ট, তো সেক্ষেত্রে যদি ও আর পি যোগ করে দাও এবং ওপি রেখার উপর পি পয়েন্টে যদি একটা লম্ব আঁকো, তাহলে সেক্ষেত্রে এই লম্ব রেখাটাই হবে একটা স্পর্শক। এটাই আসলে এখানে বলা হলো। তো আশা করি আমরা এই জিনিসগুলো বুঝতে পারছি, খুবই সহজ জিনিস এগুলো। তো পরে যে উপপাদ্যটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম একটা জিনিস যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আমরা যদি একটু বিশেষ নির্বাচনটার দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে এরকম একটা জিনিস বললো যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু দেখতে পাচ্ছি, ও কেন্দ্র বিশিষ্ট একটা নির্দিষ্ট বৃত্ত এ বি সি। তো এই বৃত্তের একটা বহিস্থ বিন্দু হচ্ছে পি। এই পি বিন্দু থেকে একটা স্পর্শক পি এ আঁকা হলো এবং আরেকটা স্পর্শক হচ্ছে পিবি টানা হলো। তো এখন এটা যদি তোমার বৃত্তকে এ এবং বি পয়েন্টে ছেদ করে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণ করতে হবে এই দুইটা স্পর্শকের দূরত্ব সমান। তথা আমরা এটা বলতে পারি যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে তোমার হচ্ছে দুটি স্পর্শক আঁকা পসিবল এবং স্পর্শকদের দূরত্ব সমান। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা অঙ্কনের দিকে যদি যাই তাহলে সেক্ষেত্রে আমরা ও বি, ও এ আর ওপি যোগ করে দিলাম। তো এখন দেখো এই পিবি আর পি এ সমান প্রমাণ করার উপায় কোনটা? সমান প্রমাণ করার উপায় হচ্ছে আমরা যদি এই যে ট্রায়াঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি হচ্ছে আমরা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে পিবি এবং পি এ সমান হয়। তাহলে আমাদের টার্গেটটাই হচ্ছে ওইটা। আমরা দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব। তবে তার আগে আমরা একটু এখানে বলে নিই যে যেহেতু এই পি এটা এ পয়েন্টে একটা স্পর্শক এই বৃত্তের জন্য, তাহলে আমরা বলতে পারি এই ও এ লম্ব পি এ। কারণ একটু আগে আমরা প্রমাণ করলাম যে কোন একটা স্পর্শক অবশ্যই কেন্দ্রগামী ব্যাসার্ধের সাথে কেন্দ্রগামী ব্যাসার্ধের সাথে লম্ব হয়, ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব হয়। তাহলে সেক্ষেত্রে এই পি এ অবশ্যই ও এর সাথে লম্ব হবে। এবং আবার তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি এটা লম্ব হয় তাহলে ও এ পি বা পি এ ও এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক সমকোণ হবে। আবার একই সাথে আমরা বলতে পারি যে যেহেতু হচ্ছে আমাদের এই ওবিটাও পিবি এর সাথে লম্ব, তাহলে আমরা বলতে পারি পিবি ওটাও কি হবে, এক সমকোণ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে পি এ ও একটা সমকোণী ত্রিভুজ এবং পি ও বি আর একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজের ভিতরে অতিভুজ দেখো, অতিভুজ কিন্তু সেম। এই পিওটা যেমন উপরের ট্রায়াঙ্গেলটার জন্য অতিভুজ, ঠিক তেমনি এই পিও বাহুটা নিচে ট্রায়াঙ্গেলটার জন্য হচ্ছে এটা অতিভুজ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আমরা বলতে পারি ও এ এবং ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এবং আরেকটা জিনিস দেখলাম আমাদের এই দুইটা কোণই হচ্ছে পরস্পর এক সমকোণ। সো আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম। যদি দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি পি এ বাহুটা এবং পি বাহুটা পরস্পর সমান ছিল। তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। তো পরের যে উপপাদ্যটা যেটা আমাদেরকে বললো সেটা হচ্ছে যে দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু সমরেখ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং বি কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। তো এরা পরস্পরকে একটা নির্দিষ্ট পয়েন্টে ছেদ করছে। তো বলতে হবে যে এই স্পর্শ বিন্দু এবং এই এ এবং বি এরা হচ্ছে পরস্পর সমরেখ। সো এক্ষেত্রে আমরা যেটা করতে চাচ্ছি আমরা প্রথমত আমাদের হচ্ছে মনে করে নিচ্ছি যে এই জায়গায় যে পয়েন্টটা সেটাকে আমরা ও দ্বারা ডিনোট করছি। তো এবারে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আমাদের যে হচ্ছে প্রমাণটা যেটা আমরা করবো, যে আমাদের প্রমাণটা করতে হবে এই তিনটা পয়েন্ট হচ্ছে সমরেখ। তো এখানে একটা অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে যেহেতু বৃত্তদ্বয় ও বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং ও বিন্দুতে এদের একটি সাধারণ স্পর্শক থাকবে। সো সেই জন্য আমরা এই একটা সাধারণ স্পর্শক পি এবং কিউ এঁকে নিলাম ও পয়েন্টে। এবার আমরা যেটা করলাম ও এ যোগ করে দিলাম আর ও বি যোগ করে দিলাম। তো ফাইনালি আমরা যেটা বলতে পারতেছি এখানে যে এ কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা সেখানে ও এটা হচ্ছে একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এই পি ও কিউ একটা স্পর্শক। তাহলে আমরা বলতে পারি যে এই এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তটার জন্য ও এ পারপেন্ডিকুলার টু পি ও কিউ বলতে পারি, যেটা হচ্ছে আমরা 1 নম্বর উপপাদ্যে প্রমাণ করছি। সেই জন্য আমরা বলতে পারলাম যে পি ও এ এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এক সমকোণ। ঠিক একইভাবে যদি আমরা ডান দিকের বৃত্তর ক্ষেত্রে যদি চিন্তা করি, ডান দিকের বৃত্তে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং সেখানে ব্যাসার্ধ হচ্ছে ওবি, এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব হচ্ছে পি ও কিউ, যেটা হচ্ছে এই বৃত্তের একটা স্পর্শক। তাহলে আমরা বলতে পারি যে এই ওপি রেখা বা এই পি কিউ রেখাটা ওবি এর উপরে লম্ব। তাহলে ফাইনালি আমরা বলতে পারলাম পি ও বি হচ্ছে এক সমকোণ। তাহলে যদি দুটা সমকোণকে আমরা যদি যোগ করি, অর্থাৎ পি ও এ কোণ এবং পি ও বি কোণ, এই দুটাকে একসাথে যোগ করলে আমরা পেয়ে যাবো দুই সমকোণ। তো দুটাকে যোগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে এ ও বি কোণ। সো এ ও বি কোণ যদি দুই সমকোণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ও বি হচ্ছে এটা এক সরল কোণ। তা আমরা জানি এক সরল কোণের তিনটা পয়েন্টই হচ্ছে এটা নির্দিষ্ট সরলরেখার উপরে থাকে। সো ফাইনালি আমরা বলতে পারলাম যে এ ও বি হচ্ছে বিন্দুদ্বয় সমরেখ। সো আশা করি আমরা এই প্রমাণটা বুঝতে পারছি। তো এখান থেকে আমরা একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি। তো পরের যে অনুসিদ্ধান্তটা আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান।
তার মানে এখানে আমরা যেটা বলতে পারলাম যে তোমাকে যদি বলা হয় এই পয়েন্ট একটা দেওয়া থাকে, এই পয়েন্ট যদি তোমাকে দেওয়া থাকে, তো এই দুইটা পয়েন্টের দূরত্ব যদি তুমি নির্ণয় করতে পারো, সেই দূরত্ব যা হবে তা হচ্ছে এই বড় বৃত্তের ব্যাসার্ধ এবং এই ডান পাশের বৃত্তের ব্যাসার্ধর যোগফলের সমান। এটা আসলে দেখেই বোঝা যাচ্ছে, জাস্ট তারপর একটা অনুসিদ্ধান্ত হিসেবে দেওয়া হলো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে দুটি বৃত্ত যদি পরস্পরকে বহিস্থভাবে অন্তঃস্পর্শ করে, দুটি বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, বহিস্থ হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা যেটাকে বলতে পারি সেটা হচ্ছে, আমরা মনে করলাম আমাদের যে স্পর্শকটা সেটা হচ্ছে এরকম একটা স্পর্শক, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা সে ফর এক্সাম্পল বৃত্ত আঁকলাম এবং এখানে আরেকটা বৃত্ত আঁকলাম, অন্তবৃত্ত। তাহলে সেক্ষেত্রে এটার সেন্টার যদি তোমার C1 হয় আর এটার সেন্টার যদি তোমার C2 হয়, তাহলে আমাদের যদি এই বড় বৃত্তটার ব্যাসার্ধ তোমার যদি R2 হয় এবং ছোট বৃত্তটার ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে এদের মধ্যকার কেন্দ্রদ্বয়ের দূরত্ব C1 C2 ইজ ইকুয়াল টু হবে তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। এখানে যেমন তোমার ছিল এটার কেন্দ্রদ্বয়ের এটার কেন্দ্র যদি C1 হইতো, এটার কেন্দ্র যদি C2 হইতো, এটা ব্যাসার্ধকে যদি আমরা R1 ধরতাম, এটা ব্যাসার্ধ যদি R2 ধরতাম, তাহলে এই দুইটার দূরত্বের মান যেমন ছিল R1 প্লাস R2 যদি বহিস্থভাবে স্পর্শ করে, ঠিক তেমনি তারা যদি অন্তঃস্থভাবে স্পর্শ করে তাহলে তারা এই রুলসটা অ্যাপ্লাই করবে। তাহলে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 9, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 11, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 12। সো আশা করি আমরা এই পয়েন্টটুকু ধরতে পারছি। সো এবার যদি হচ্ছে কি আমরা পরের উপপাদ্যে চলে যাই, পরের উপপাদ্য যেটা বলছে এখানে যে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানা হলো, প্রমাণ করো যে ওপি সরলরেখা স্পর্শ জায়ের লম্ব দ্বিখণ্ডক। যেমন আমাদের এখানে একটা বৃত্ত আঁকা হয়েছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে এবিসি, এবং বৃত্তের বহিস্থ একটা পয়েন্ট হচ্ছে পি। এই পি পয়েন্ট থেকে বৃত্তে পিবি এবং পি এ দুটি স্পর্শক আঁকা হলো। তো এই দুটো স্পর্শকের এই বি পয়েন্ট এবং এ পয়েন্টকে যোগ করলে আমরা একটা এবি একটা জ্যা পাই। তো এই জ্যাটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই ওপি রেখার সমদ্বিখণ্ডক। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ওপি সরলরেখাটা হচ্ছে আমরা প্রমাণ করবো এটা একটা সমদ্বিখণ্ডক। সো বিশেষ নির্বাচন হিসেবে আমরা যে কথাগুলো মাত্র বললাম সেগুলো আমরা লিখে নিলাম। এবার আমরা যেটা করবো, আমাদেরকে প্রমাণের দিকে যেতে হবে। সো অঙ্কন করলাম আমরা, অঙ্কনটা হচ্ছে জাস্ট আমরা ও কমা এ কে যোগ করে দিলাম, ও আর বি কে যোগ করে দিলাম। যদি ফাইনাল যদি প্রমাণের দিকে যাই, তো প্রমাণের ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই ও এটা এবং এই ও বিটা একটা হচ্ছে কি বলতো, এখানে ও বিটা এবং ও এটা হচ্ছে এই স্পর্শকের উপর লম্ব এবং এই স্পর্শকের উপর লম্ব। সো আমরা বলতে পারি যে এই ও এ পি এই কোণটা এক সমকোণ হবে, এবং একই সাথে আমরা বলতে পারবো যে ও বিপি এটা হচ্ছে এক সমকোণ হবে। তাহলে যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটার ভিতরে যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এই ট্রায়াঙ্গেলটার ভিতরে প্রথমত আমাদের পিবি এবং পি এটা হচ্ছে সমান। কারণ কি? কারণ আমরা জানি বৃত্তের বহিস্থকোণ বিন্দু থেকে যে দুটি স্পর্শক আঁকা হয় তারা পরস্পর সমান, যেটা হচ্ছে আমরা এর আগের উপপাদ্যে প্রমাণ করে আসছি। সো আমাদের এই দুইটা হচ্ছে স্পর্শক পরস্পর সমান, এবং একই সাথে আমরা বলতে পারবো এদের মধ্যকার কেন্দ্র পরস্পর ব্যাসার্ধ পরস্পর সমান, দ্যাট ইজ এই যে বাহুটা এবং এই বাহুটা পরস্পর সমান, এবং আরেকটা বাহু হচ্ছে সাধারণ বাহু। সো ফাইনালি আমরা বলতে পারি যে আলটিমেটলি এই দুটো ত্রিভুজ হচ্ছে পরস্পর সর্বসম হবে। তো যদি দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হয়, তাহলে দেখো আমরা আমাদেরকে যেটা ছিল আমাদের ছিল হচ্ছে এই যে রেখাটা, অর্থাৎ ওপি রেখাটা যে রয়েছে, ওপি সরলরেখাটা যে রয়েছে, তো এই সরল রেখা হচ্ছে এই স্পর্শ যা এবি যেটা আছে সেটা লম্ব দ্বিখণ্ডক। সো এটা আমাদেরকে এবার দেখতে হবে। সো আমরা এটা বলতে পারলাম, যেহেতু হচ্ছে এইটা হচ্ছে পরস্পর হচ্ছে সর্বসম দুইটা ত্রিভুজ, সো আমাদের এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ পি ও এ অ্যাঙ্গেল এবং পি ও বি অ্যাঙ্গেল পরস্পর সর্বসম হবে। দ্যাট ইজ হচ্ছে আমরা এখানে যদি ওই সার্কেলটা যদি আবার আঁকি, তাহলে সেক্ষেত্রে আমাদের মোটামুটি ভাবে এরকম একটা চিত্র ছিল, যেটা এখানে পি এ ছিল, এখানে হচ্ছে আমাদেরকে পিবি ছিল। সো এটা পি ছিল, পি বি ছিল, এটা ছিল এ ধরলাম, এটা ছিল বি ধরলাম মনে করি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে লম্ব টানলাম এবং এখানে হচ্ছে কি আমরা লম্ব টানলাম। তো পরবর্তীতে হচ্ছে আমরা এখানে যোগ করে দিলাম ওপি কে, আর এটা ছিল হচ্ছে আমাদের সেই এবি রেখা। তাহলে দেখো আমাদের পি ও এ অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ এই অ্যাঙ্গেল, এবং হচ্ছে পি ও বি অ্যাঙ্গেল, দ্যাট ইজ হচ্ছে এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান আমরা বলতে পারি। তো যদি এই দুটো অ্যাঙ্গেল পরস্পর সমান হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের আর একটা যে অ্যাঙ্গেল এ ও ই, দ্যাট ইজ হচ্ছে এ ও ই যদি আমরা চিন্তা করি এবং বি ও ই যদি চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই অ্যাঙ্গেল এখানে যদি এই যে নির্দিষ্ট পয়েন্ট এটাকে যদি আমরা ই দ্বারা চিহ্নিত করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা বলতে পারি, অর্থাৎ বি এর পরিবর্তে এ এর পরিবর্তে আমরা হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে কি এখানে পি এর পরিবর্তে আমরা ই বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই কোণটা পেয়ে যায়, দ্যাট ইজ এ ও ই এবং হচ্ছে বি ও ই, এই দুটা পরস্পর সমান হবে। তাই এই দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে ত্রিভুজ যদি আমরা চিন্তা করি এই ও এই যে ট্রায়াঙ্গেলটা এবং ও বিই যে ট্রায়াঙ্গেলটা, এই দুটো ছোট ত্রিভুজের ভিতরে আমরা একটা কোণ সমান অলরেডি পেয়ে গেছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই ও এ বাহুটা এবং এই ওবি বাহুটা পরস্পরের সমান হবে।
এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই ওইটা হচ্ছে সাধারণ বাহু এবং আরেকটা হচ্ছে এই কোণটা হচ্ছে পরস্পর সমান। সো আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হবে। যদি পরস্পর সর্বসম হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি বলতে পারি আমাদের যে এই ডিস্টেন্সটা এবং এই বি ডিস্টেন্সটা এই দুটো পরস্পর সমান হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের যে অ্যাঙ্গেল এ ই ও, দ্যাট ইজ হচ্ছে এ ই ও এই অ্যাঙ্গেল এবং বি ই ও এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে পরস্পর সমান। তাহলে এদের যেহেতু আমাদের এখানে আরেকটা ব্যাখ্যা দেওয়া আছে যে কোণদ্বয় সন্নিহিত বলে প্রত্যেকে এক সমকোণ, তার মানে দেখো এই এবি যেহেতু একটা সরল রেখা, এবি যেহেতু একটা সরল রেখা, দেখো এটা ভালো করে একটা জিনিস খেয়াল করি আমরা। এখানে এবি একটা সরল রেখা ছিল আর এখানে হচ্ছে ই একটা পয়েন্ট ছিল। তাহলে আমরা বলে দিছি যে এইটুকু দূরত্ব এবং এইটুকু দূরত্ব সমান আর এই কোণটা সমান। তাহলে যেহেতু এ ইউই পুরাটা একটা সরল রেখা, তাহলে অবশ্যই এই কোণটা আর এই কোণটা যদি সমান হয় অলওয়েজ 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি অন্তর থাকতে হবে, কারণ এইটা পুরোটার মান যেহেতু 180 ডিগ্রি, আমরা বলতে পারি যে এই রেখাটার মধ্যে এইটা 90 ডিগ্রি হবে এবং এটা 90 ডিগ্রি হবে। সো ফাইনালি আমরা বলতে পারি ওইটা হচ্ছে এবি এর একটা লম্ব দ্বিখণ্ডক। সো আশা করি আমরা এই প্রমাণটা বুঝতে পারছি। এবার আমরা তোমাদের উদ্দেশ্যে কতগুলো হচ্ছে একটু এক্সাম্পল দিচ্ছি যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য। সো প্রমাণ করো যে দুটি বৃত্ত এক কেন্দ্রিক হলে বৃহত্তর বৃত্তটির কোনো জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে উক্ত জ্যা স্পর্শ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। 2 নাম্বারটা হচ্ছে এবি কোন বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা, তো যদি এ এবং সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর ডি বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে এসিডি একটি সমবাহু ত্রিভুজ। 3 নাম্বারটা হচ্ছে প্রমাণ করো যে কোনো বৃত্তের পরিলিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত বাহু কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে তারা পরস্পর সম্পূরক। সেই তিনটা তোমরা একটু প্র্যাকটিস করবে। তো ইনশাআল্লাহ পরবর্তী দিনে আমাদের 8.5 এর যে সম্পদ পার্টটা সেটা নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করবো। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।